বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, এবার আয়নাঘর নিয়ে মুখ খুলেন ব্যারিস্টার আরমান। গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আয়নাঘর থেকে বেরিয়ে আসেন সাবেক এক সেনা কর্মকর্তা সহ গুম হওয়া বেশ কয়েকজন। এ তালিকায় আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তৎকালীন নেতা মীর কাশেম আলী ছেলে ব্যারিস্টার আরমান। সেখানে প্রায় ৮ মাস আটক ছিলেন তিনি। বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই বন্দিশালাকে শেখ হাসিনার গোপন কারাগার আখ্যা দিয়েছেন আরমান। কিভাবে তার কারাগারে জীবন কেটেছে, কিরকম অবস্থায় ছিলেন, এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনার সঙ্গে থাকুন। এবারে জানাবো, গুমের সঙ্গে জড়িত রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছে গুম হওয়া পরিবার নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাক। বুধবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই আলটিমেটাম দেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম। জানাবো, কোটা আন্দোলনকারী হত্যার তদন্ত শিগগিরই করবে জাতিসংঘ। কোটা সংস্কার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয় জাতিসংঘ শিগগিরই তদন্ত শুরু করবে বলে জানালেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। এবারে থাকছে নারায়ণগঞ্জ ৪ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। তার ছেলে ভাতিজাকে নিয়ে অস্ত্র হাতে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি বলেন, তারা বড় বড় কথা বলে বোরকা পরে রাতের অন্ধকারে পালিয়ে গেছে। এদের ছাড়া হবে না, আমরা আইন হাতে তুলে নেব না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ধানমন্ডির ৩২ নম্বরে রোকেয়া প্রাচীর উপর হামলা। রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর উপরে হামলার অভিযোগ উঠেছে। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে প্রদীপ প্রজ্বলনের সময় এ হামলা হয়। এই অভিনেত্রী ১৫ই আগস্টের শোক দিবস উপলক্ষে ফেসবুকে সেখানে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। সন্ধ্যা নাগাদ সেখানে শতাধিক সংস্কৃতি কর্মী জড়ো হন। এছাড়াও সেখানে মিডিয়া কর্মীরাও ছিলেন। এবং সর্বশেষ জানাবো, ১৫ই আগস্টে শহীদ মিনারের ছাত্রদল, গুলিস্তান ও ধানমন্ডিতে বিএনপির অবস্থান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৫ই আগস্ট বায়তুল মোকাররম, গুলশান ও ধানমন্ডিতে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেবে দলটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আয়নাঘর নিয়ে মুখ খুলেন ব্যারিস্টার আরমান। গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আয়নাঘর থেকে বেরিয়ে আসেন সাবেক এক সেনা কর্মকর্তা সহ গুম হওয়া বেশ কয়েকজন। এ তালিকায় আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তৎকালীন নেতা মীর কাশেম আলী ছেলে ব্যারিস্টার আরমান। সেখানে প্রায় ৮ বছর আটক ছিলেন তিনি। বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বন্দিশালাকে শেখ হাসিনার গোপন কারাগার আখ্যা দিয়েছেন আরমান। তিনি বলেন, চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ পরিয়ে দীর্ঘ ৮ বছর পর গোপন কারাগার থেকে তাকে বের করে নিয়ে আসা হয়। তবে কেন বের করা হচ্ছে তা জানতেন না তিনি। কি হয় এ নিয়েও বেশ আতঙ্কের মধ্যেই ছিলেন। একটি পিস্তল লোড করার শব্দ শুনতে পান তিনি। গুলি করার বদলে এদিন ঢাকার উপকণ্ঠের একটি কর্দমাক্ত জায়গায় গাড়ি থেকে জীবিত অবস্থায় ফেলে দেওয়া হয় ৪০ বছর বয়সী এই ব্যারিস্টারকে। তবে মুক্ত হবার পর ব্যারিস্টার আরমান জানতেন না দেশের শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। এপিকে ব্যারিস্টার আরমান বলেন, ৮ বছরের মধ্যে সেদিন আমি প্রথমবারের মতো মুক্ত বাতাস পাই। আমি ভেবেছিলাম তারা আমাকে মেরে ফেলবে। ব্যারিস্টার আরমানকে আটকে রাখা হয়েছিল একটি গোপন কারাগারের জানালাবিহীন একটি ঘরে। এই কারাগারে যারা থাকেন সেখানে তারা নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পান না। তিনি জানান, গোপন এই কারাগারের কারারক্ষীরা সারাক্ষণ উচ্চ শব্দে গান ছেড়ে রাখত। এজন্য আজান শোনা যেত না এবং কখন কোন নামাজের সময় হয়েছে তাও বোঝা যেত না। এছাড়া কত সময় আটকে আছেন সেটিও বোঝার কোনো উপায় ছিল না। আর কারারক্ষীদের কঠোরভাবে নির্দেশ দেওয়া ছিল বাইরের কোনো খবরই যেন বন্দীদের কাছে না যায়। তবে গানের শব্দ বন্ধ হলে বোঝা যেত এই কারাগারে তিনি একা নন, আরও অনেকেই আছেন, কারণ তিনি অন্যান্যদের চিৎকার এবং কান্নাকাটির শব্দ শুনতে পেতেন। ব্যারিস্টার আরমান আরও জানান, যুদ্ধ অপরাধের অভিযোগে ফাঁসি হওয়া তার বাবাকে ফাঁসি দেওয়ার কয়েকদিন আগে তাকে গুম করা হয়। ওই সময় তিনি তার বাবার পক্ষে আইনি লড়াই করছিলেন। তখন মিডিয়ায় প্রকাশ্যে বিভিন্ন কথা বলছিলেন তিনি। তার বাবার বিচার নিয়ে বিভিন্ন অভিযোগও করেছিলেন। তবে এসব করার জন্য তাকে টার্গেট করা হতে পারে বলে ভাবেননি তিনি। ব্যারিস্টার আরমান জানান, একদিন রাতে তারা আমার বাড়িতে হানা দেয়। আমি কোনোদিন ভাবতেও পারিনি
আমার বাবার মৃত্যুদণ্ড কার্যকরের কয়েকদিন আগে আমাকে গুম করা হতে পারে। আমি তাদের বলতে থাকি, আপনারা জানেন আমি কে? আমাকে আমার মামলা চালিয়ে যেতে হবে, পরিবারের পাশে থাকতে হবে। আরমানকে গুম করবার 4 সপ্তাহ পর মীর কাশেম আলীর ফাঁসির দণ্ড কার্যকর করা হয়, কিন্তু সে খবর আরমান জানতে পারেন আরও 3 বছর পর। সেখানকার এক রক্ষী ভুলক্রমে তাকে জানিয়ে দেন তার বাবা মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার বন্দিকালীন সময় পরিবার যেন গুমের ব্যাপারে কোনো কথা না বলে সে ব্যাপারে প্রতি বছরই সতর্ক করে দেওয়া হতো। নিজের মুক্ত জীবনের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে ব্যারিস্টার আরমান বলেন, পুরো বিষয়টি সম্ভব হয়েছে কিছু তরুণের মাধ্যমে। যখন আমি এসব শিশু বাচ্চাদের দেখি আমি সত্যি আশা দেখি। এটি একটি সুযোগ হবে যেখানে বাংলাদেশ নতুন দিক খুঁজে পাবে। গুমের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে 24 ঘণ্টার আলটিমেটাম। গুমের সঙ্গে জড়িত রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে সরকারকে 24 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে গুম হওয়া পরিবারদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাক। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই আলটিমেটাম দেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম। তিনি বলেন, সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও তারেক সিদ্দিকের মতো কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি জানাই, যারা গুমের সঙ্গে জড়িত ছিলেন। আমরা সরকারকে 24 ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। একই সঙ্গে এই সময়ের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রকাশ করবার দাবিও জানিয়েছেন তিনি। এর আগেও একাধিকবার সংগঠনটির পক্ষ থেকে গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছিল। একই সঙ্গে গুমের শিকার ব্যক্তিদের আয়নাঘরের মতো বন্দিশালা থেকে নিঃশর্ত মুক্তি দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেবার দাবি এবং জাতিসংঘ ও নাগরিকদের তত্ত্বাবধানে দ্রুত একটি কমিশন গঠন করবার দাবি জানান তারা। শামীম ওসমান ছেলে ও ভাতিজাকে নিয়ে ছাত্রদের উপর গুলি করেছে বিএনপি নেতা গিয়াসউদ্দিন। নারায়ণগঞ্জ 4 আসনের সদ্য সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে ভাতিজাকে সঙ্গে নিয়ে অস্ত্র হাতে নিরস্ত্র ছাত্র জনতা এবং বিএনপি নেতাকর্মীদের উপর গুলি করেছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি বলেন, তারা বড় বড় কথা বলে বোরকা পরে পালিয়ে গেছেন, এদের ছাড়া হবে না। আমরা আইন হাতে তুলে নেব না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জে জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জে ডাচবাংলা ব্যাংকের সামনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক সহ আরও অনেকে। বিএনপি নেতা গিয়াসউদ্দিন বলেন, নারায়ণগঞ্জের এই সন্ত্রাসী বাহিনী এমন কোনো অপকর্ম নেই যা তারা করেনি, এমন কোনো সরকারি প্রতিষ্ঠান নেই যা তারা দখল করেনি। সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিত যেন আমরা এলাকা ছেড়ে চলে যাই। আবার মুখে অনেকেই ভালো ভালো কথা বলেছে। তাদের জন্য নারায়ণগঞ্জের প্রতিটি শ্রেণীর মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই সন্ত্রাসীদের শাস্তির আওতায় আনতে হবে। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে গিয়াসউদ্দিন বলেন, বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করবেন না। যারা অপকর্ম করবেন আমাদের কাছে খবর আছে, তাদের সাইজ করে দেওয়া হবে। 15 আগস্ট শহীদ মিনারের ছাত্রদল, গুলিস্তান ও ধানমন্ডিতে বিএনপির অবস্থান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 15 আগস্ট বায়তুল মোকাররম, গুলশান ও ধানমন্ডিতে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেবে দলটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেবে জাতীয়তাবাদী ছাত্রদল। সকাল 8টা থেকে রাজধানীর এসব স্থানে বিপুল সংখ্যক নেতাকর্মী জমায়েত করবার নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও বুধবার রাত থেকেই ধানমন্ডির 32 নম্বরে অবস্থান নিয়েছে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পলাতক খুনি শেখ হাসিনা তার দোসরদের যথাযথ বিচারের দাবিতে 15 আগস্ট বায়তুল মোকাররম 1 নং গেট থেকে শুরু করে আওয়ামী লীগের কার্যালয় সহ আশপাশের এলাকায় অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। সায়েন্স ল্যাব থেকে ধানমন্ডির 32 নম্বর পর্যন্ত অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। দুটি স্থানে সকাল 8টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান করবেন। এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 15 আগস্ট সকাল 8টা থেকে পিলখানা বিডিআর বিদ্রোহের নামে দেশি বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, 28 অক্টোবর লগিবৈঠার তাণ্ডব, শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্র হত্যা, গত 15 বছরে অসংখ্য গুনখুম, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপি সহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নৃশংসতার মূল হোতা পলাতক খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের যথাযথ বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের অবস্থান কর্মসূচি